পর্ব ৩ সংঘাতের তীব্রতা ও আরব বিদ্রোহ এসকালেশন অ্যান্ড দ্য আরব রেভোল্ট চরম অভিবাসন এবং সংঘাতের স্ফুলিঙ্গ পর্ব ২-এ আমরা দেখেছি ব্রিটিশ ম্যান্ডেট শুরু হওয়ার পর থেকেই বালফোর ঘোষণার ফলশ্রুত আরব ও ইহুদিদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছিল ১৯৩০-এর দশকে এই বিরোধ চরম আকার ধারণ করে বিশ্বজুড়ে যে রাজনৈতিক পরিবর্তন আসছিল বিশেষ করে ইউরোপে হিটলারের উত্থান তা প্যালেস্তাইনে ইহুদি অভিবাসনের হার নাটকীয়ভাবে বাড়িয়ে দেয় এই গণ অভিবাসনই প্যালেস্তাইনকে অনিবার্য যুদ্ধের দিকে ঠেলে দেয় পঞ্চম আলিয়া এবং জনমিতির পরিবর্তন ১৯৩৩ সালে জার্মানিতে অ্যাডলফ হিটলার ক্ষমতায় আসার পর ইউরোপ জুড়ে ইহুদিদের ওপর রাষ্ট্রীয় অত্যাচার শুরু হয় এর ফলে ইহুদিদের কাছে প্যালেস্টাইন হয়ে ওঠে একমাত্র নিরাপদ আশ্রয়স্থল গণ অভিবাসন ১৯৩৩ থেকে ১৯৩৬ সালের মধ্যে প্যালেস্টাইনে প্রায় ২ লক্ষেরও বেশি ইহুদি অভিবাসন করে এটি ছিল পঞ্চম আলিয়া এই দলে অনেক শিক্ষিত পেশাদার চিকিৎসক প্রকৌশলী এবং বিজ্ঞানী ছিলেন যারা জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশ থেকে পালিয়ে এসেছিলেন এই বিপুল সংখ্যক অভিবাসীর কারণে প্যালেস্টাইনের জনমিতি বা ডেমোগ্রাফি দ্রুত পরিবর্তিত হতে শুরু করে ১৯১৯ সালে যেখানে ইহুদি জনসংখ্যা ছিল প্রায় ১০% নিচে সেখানে ১৯৪০ সালের মধ্যে তা প্রায় ৩০% পৌঁছে যায় আরবদের উদ্বেগ পঞ্চম আলিয়া আরব জনগণের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করে তারা আশঙ্কা করতে শুরু করে যে এত দ্রুত অভিবাসন চলতে থাকলে তারা কেবল রাজনৈতিকভাবে নয় বরং সংখ্যাগতভাবেও তাদের নিজেদের ভূমিতে সংখ্যালঘু হয়ে যাবে এর ফলে জমি বিক্রয় ও ইহুদিদের রাজনৈতিক শক্তি বৃদ্ধির বিরুদ্ধে আরবদের ক্ষোভ একটি গণবিদ্রোহের রূপ নিতে শুরু করে ২ আরব বিদ্রোহ দ্য আরব রেভোল্ট ১৯৩৬ থেকে ১৯৩৯ ১৯৩০-এর দশকের মাঝামাঝি সময়ে এই অঞ্চলে সহিংসতা একটি সুসংগঠিত বিদ্রোহের রূপ নেয় বিদ্রোহের কারণ অভিবাসন ইহুদিদের ক্রমবর্ধমান সংখ্যা জমি অধিগ্রহণ জিয়নবাদী সংস্থাগুলির মাধ্যমে জমি কেনা এবং ভূমিহীন আরব কৃষকদের উচ্ছেদ ব্রিটিশ নীতি বালফোর ঘোষণার প্রতি ব্রিটিশ সরকারের অব্যাহত সমর্থন বিদ্রোহের ধরন ১৯৩৬ সালের এপ্রিলে বিদ্রোহ শুরু হয় এবং এটি ৩টি প্রধান রূপে বিভক্ত ছিল সাধারণ ধর্মঘট ১৯৩৬ সালে ৬ মাস ধরে একটি ব্যাপক আরব ধর্মঘট পালিত হয় যা ব্রিটিশ ম্যান্ডেট এবং ইহুদি অর্থনীতির উপর চাপ সৃষ্টি করে সন্ত্রাসী আক্রমণ আরব বিদ্রোহীরা ব্রিটিশ কর্মকর্তা ইহুদি বসতি এবং সাধারণ জনগণের উপর আক্রমণ করে সামরিক প্রতিরোধ বিদ্রোহ দ্রুপই ব্রিটিশ এবং ইহুদি মিলিশিয়াদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে রূপ নেয় বিশেষ করে গ্রামীণ অঞ্চলে ব্রিটিশ দমন ব্রিটিশরা কঠোর হাতে বিদ্রোহ দমন করে তারা কারফিউ জারি করে বাড়িঘর ধ্বংস করে এবং বিদ্রোহে জড়িত থাকা সন্দেহে হাজার হাজার আরবকে গ্রেফতার করে দমনপীড়নে প্রায় ৫,০০০ আরব নিহত হয় যা আরব জাতীয়তাবাদী আন্দোলনের মেরুদণ্ড ভেঙে দেয় পিল কমিশন রিপোর্ট ও বিভাজনের প্রথম প্রস্তাব বিদ্রোহের তীব্রতা সামাল দিতে ১৯৩৭ সালে ব্রিটিশ সরকার লর্ড পিলের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করে যা পিল কমিশন বা পিল কমিশন নামে পরিচিত কমিশনের সুপারিশ ১৯৩৭ কমিশন এই সিদ্ধান্তে উপনীত হয় যে সাংঘর্ষিক প্রতিশ্রুতি এবং দুই জাতির তীব্র বিরোধের কারণে প্যালেস্টাইনকে একক রাষ্ট্র হিসেবে শাসন করা অসম্ভব তাই তারা প্যালেস্টাইনকে দুটি আলাদা রাষ্ট্রে বিভক্ত বা পার্টিশন করার প্রস্তাব দেয় ভূখণ্ডের একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অংশ সমুদ্র উপকূল এবং গালিলির মতো উর্বর ভূমি ইহুদির রাষ্ট্রের জন্য বাকি অংশ যার মধ্যে জেরুজালেম এবং নেগেব মরুভূমি থাকবে তা আরবদের জন্য প্রত্যাখ্যান জিয়নবাদী নেতৃত্ব এই বিভাজন পরিকল্পনাকে শর্ত সাপেক্ষে নীতিগতভাবে গ্রহণ করে কারণ এটি ইহুদি রাষ্ট্র গঠনের আইনি স্বীকৃতি দিচ্ছিল তবে আরব নেতারা এটি পুরোপুরি প্রত্যাখ্যান করেন তারা মনে করেন তাদের নিজেদের ভূমির একটি অংশ ইহুদিদের হাতে ছেড়ে দেওয়া হবে চরম বিশ্বাসঘাতকতা উভয় পক্ষের প্রত্যাখ্যানের কারণে পিল কমিশনের পরিকল্পনা ব্যর্থ হয় ১৯৩৯ সালের হোয়াইট পেপার দ্য হোয়াইট পেপার অফ 1939 ১৯৩৮ সাল নাগাদ ইউরোপে যুদ্ধের দামামা বাজতে শুরু করে ব্রিটিশ সরকার তখন তাদের কৌশল পরিবর্তন করে তারা বুঝতে পারে আসন্ন বিশ্বযুদ্ধে মধ্যপ্রাচ্যের তেল ও
ও সামরিক ঘাঁটি সুরক্ষার জন্য আরবদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক নীতি পরিবর্তন। আরবদের শান্ত করার জন্য ১৯৩৯ সালের হোয়াইট পেপার প্রকাশ করে, যার প্রধান শর্তগুলো ছিল: রাষ্ট্র প্রতিষ্ঠা, পরবর্তী ১০ বছরের মধ্যে প্যালেস্টাইনে একটি স্বাধীন সম্মিলিত আরব ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে; অভিবাসন সীমাবদ্ধতা, ইহুদি অভিবাসন কঠোরভাবে সীমিত করা হবে; পরবর্তী ৫ বছরে ৭৫,০০০-এর বেশি অভিবাসীকে প্রবেশ করতে দেওয়া হবে না; জমি ক্রয় নিষেধাজ্ঞা, ইহুদিদের দ্বারা আরবদের কাছ থেকে জমি কেনার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। খ প্রতিক্রিয়া। আরব প্রতিক্রিয়া। আরব নেতারা এই হোয়াইট পেপার প্রত্যাখ্যান করলেও এটি তাদের দাবিগুলোর প্রতি ব্রিটিশদের নমনীয়তা প্রকাশ করে। ইহুদি প্রতিক্রিয়া। ইহুদিরা এটিকে ব্যালফোর ঘোষণার প্রতি স্পষ্ট বিশ্বাসঘাতকতা হিসেবে দেখে। ইউরোপে যখন হলোকাস্ট শুরু হতে চলেছে, তখন ব্রিটিশরা তাদের শেষ নিরাপদ আশ্রয়ের পথ বন্ধ করে দিল। এর ফলশ্রুতি ইহুদি আন্ডারগ্রাউন্ড গ্রুপগুলো ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নেয়। পর্ব ৩-এর শেষে আমরা দেখলাম ইউরোপের ভয়াবহতা কিভাবে প্যালেস্টাইনের তীব্র সংঘাত সৃষ্টি করল। পঞ্চমালিয়া, আরব বিদ্রোহ এবং পিল কমিশনের ব্যর্থতা প্রমাণ করল যে রক্তপাত ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। ১৯৩৯ সালের হোয়াইট পেপারের মাধ্যমে ব্রিটেন চূড়ান্তভাবে জিয়নবাদীদের কাছ থেকে সমর্থন সরিয়ে আরবদের পক্ষে চলে যায়। ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। পরবর্তী পর্ব অর্থাৎ পর্ব ৪, হলোকাস্ট ও চূড়ান্ত চাপে আমরা দেখব হলোকাস্টের ভয়াবহতা কিভাবে আন্তর্জাতিক পরিস্থিতি পরিবর্তন করে এবং ব্রিটিশদের উপর চূড়ান্ত চাপ সৃষ্টি হয়।